আসসালামু আলাইকুম। মাত্র কয়েক মাসে আপনারা আমাকে খুব ভালো একটা জায়গায় পৌঁছে দিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা আপনাদের ভালোবাসায় আমাকে মুগ্ধ করেছেন। তাই যে যেখান থেকে এই মুহূর্তে বেডে হালচালের সাথে আছেন, তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আর আজকের ভিডিওতে দুজন আপুর কথা না বললেই নয়। হ্যাঁ বন্ধুরা, প্রথমেই বলবো লাইফ টেল আপুর কথা। গতকাল আপু একটি কমেন্টস করেছে, যেটা নিয়ে আমি নিজেই একা একা 10 মিনিট হেসেছি। হ্যাঁ বন্ধুরা, আপুর তীক্ষ্ণতা, আপুর প্রতিটা কমেন্টস আসলে এত বেশি সে মন দিয়ে প্রতিটা ভিডিও দেখে। শুধু আমার নয়, আমি প্রত্যেক ব্লগারের কথা বলছি, প্রত্যেক ইউটিউবারের কথা বলছি। না হলে এত সুন্দর করে সে কী করে কমেন্টস করতে পারে? সে গতকাল লিখেছে যে আপু সাথীর কথা লিখেছে। আমরা সবাই জানি সাথীকে তিশার মামাতো বোন। তার কথা লিখেছে যে লাইফ টেল আপু বলেছেন যে আপু আমাকে না সাথীকে চোর চোর লাগে। কথাটা কিন্তু এক্সেলেন্ট লেগেছে। সাথীকে চোর চোর লাগে। আমি পরে কিন্তু তার কথার পরিপ্রেক্ষিতে আবার ঘুরে গিয়ে সাথীর প্রতিটা ছবি দেখেছি। মনে হয়েছে যে আপুর কথায় কোথায় যেন একটা যুক্তি আছে। তবে আপু কে বলবো যে চোর হলেও এখানে সে যেন চুরি করে বাপ্পিকে নিয়ে যায়, তিশার কাছ থেকে বাপ্পিকে চুরি করে নিয়ে যায়, যেটা আমরা এতদিন ধরে বলছি। খুব কিন্তু প্রিয় কিছু ভিউয়ার্সদের কাছে প্রিয় দুলাভাই, প্রিয় এটা ওটা, তিশার একটা অহংকারের জায়গা, তিশার বাড়ির একটা অহংকারের জায়গা। যদি তাদেরই আরেক বোন চুরি করে, অসুবিধা কোথায় হবে? তাদের মধ্যেই থাকবে, সমস্যা নেই। তো আপুর কথাটা আমার কিন্তু দারুণ লেগেছে। আমি চাই আপুর কথাটা যেন ফলাফল হয়, সাথী বাপ্পিকে চুরি করেছে। আর আরেকটা আপু, মির্জা আপু গতকাল আমার উপর খুব অভিমান করেছেন, কারণ তিনি খুব সুন্দর করে আমাকে ভালোবাসা দিয়েছেন, ভালোবাসার লাভ রিয়েক্টগুলা দিয়েছেন। বাট আমি আমি অধম তাকে শুধু ধন্যবাদ জানিয়ে একটা লাভ দিয়েছি। আপু তার জন্য খুব মনক্ষুণ্ণ হয়েছে। আপু আপনাকে পরবর্তীতে আমি কিন্তু লাভে লাভে ভরিয়ে দিয়েছি। এবং মির্জা আপু একটা নয়, আমি কয়েকটি কমেন্টসে আপনাকে শুধু ভালোবাসা দিয়েছি, কারণ সত্যি আপনার ভালোবাসার কাছে আমি হেরে গিয়েছি। আমি একটা মাত্র লাভ রিয়েক্ট দিয়েছি, তার জন্য আপনি খুব অভিমান করেছেন। সত্যি আমার ভুল হয়ে গিয়েছে। আমি বুঝতে পারিনি যে আপনি রিটার্ন এত ভালোবাসা চাইবেন। আমি আসলে ধন্যবাদ জানিয়ে একটা লাভ রিয়েক্ট দেওয়ার জন্য আবারও আপনার কাছে দুঃখিত, কারণ আপনি আমাকে ভালোবেসে আরও ভালোবাসা চাচ্ছিলেন। তো আশা করি আপনি বুঝে গিয়েছেন। তো চলুন যাওয়া যাক এবার আজকের ভিডিওর মূল অংশে। বন্ধুরা, আমরা দেখলাম বাপ্পি তার শালিকার সাথে এবং তিশাকে নিয়ে চলে এসছে তানজিলার সেই যে রেল বস্তিতে। হ্যাঁ বন্ধুরা, রেল বস্তি বারবার বলতে হয়, সে তো বারবার বলে আমার বাবার বাড়ির সাম্রাজ্য, বাবার বাড়ির রাজকন্যা। সে যদি বাবার রাজকন্যা হয়ে থাকে, তাহলে বাবার রাজকন্যাকে কিভাবে এই রেল বস্তিতে বিয়ে দিতে পারলো? প্রশ্নটা কিন্তু সবার মনে ঘোরাফেরা করে। এবং নতুন যারা ভিউয়ার্স অ্যাড হয়েছে, ওদের ভিডিওগুলো দেখে, তারা কিন্তু অনেকে জানে না যে বাপ্পি এই তানজিলার কথিত বাবা, অর্থাৎ স্টেপ ফাদার, তার স্টেপ ফাদার এবং স্টেপ গ্র্যান্ড মাদার, অর্থাৎ তানজিলার দাদি, এই বাপ্পির মা, তিনি মিলে এই তানজিলার এই বিয়েটাকে, তানজিলা যতটা জানি যে এই ছেলের সঙ্গে একটা সম্পর্ক ছিল। অনেকেই মনে করে যে তানজিলার গ্রামের ওই যে আসিফের সঙ্গে বিয়ে হয়েছে, আসিফের সঙ্গে, এটা আসলে অনেকটা মানে কি বলবো, ভুয়া কথা। কারণ যারা তানজিলার বিয়ের অনুষ্ঠান দেখেছেন, তারা কিন্তু দেখবেন যে বিয়ের পরের দিন, অর্থাৎ ওরা তো কি যেন খায় না, ওরা গায়ে হলুদ দিতে, যে লাস্ট যেদিন গায়ে হলুদ হলো তানজিলার, অর্থাৎ বিয়ে যেদিন হবে, অর্থাৎ সাকিব যেদিন আসবে, সেদিন সকালবেলায় কিন্তু আসিফের বাইকে করে তানজিলার টাকা তুলতে গিয়েছিল। শুধু তাই নয়, আসিফের বাইকে করে এই তানজিলা কিন্তু পার্লারে সাজতেও গিয়েছে। তাহলে এবং আসিফকে যথেষ্ট হাসি খুশি দেখা গিয়েছে বিয়েতে। তাহলে মানুষের এসব কথা আসলে কেউ কান দিবেন না। সত্য যেটা, সেটা আমি চেষ্টা করি যতটা যুক্তিসম্মত, যতটা আপনাদের প্রমাণস্বরূপ দেখাতে পারবো ততটাই। কারণ এই যে আমরা যে কথাগুলো বলছি, আমাদেরও কিন্তু
কিন্তু একটা জবাবদিহিতা আছে। আমি পার্শ্ববর্তী দেশ ভারতের কথা বলছি, তারা কিন্তু আমাদের মতো রোস্টিং একটা চ্যানেল, যেহেতু অপশন আছে ইউটিউবে যে যারা ব্লগার তাদের নিয়ে সমালোচনা করার একটা অপশন রেখেছে, কিন্তু তাই বলে এটা না যে মিথ্যাচার করবে আর এই মানহানি মামলা কিংবা তাদের নিয়ে যে মানের যে একটা ব্যাঘাত ঘটবে সেটা তারা চুপচাপ বসে থাকবে। বাংলাদেশের মতো তো আর ওরা এতটা বোকা নাই, যদিও আমাদের কালচারের সঙ্গে ভারতের অনেকটাই মিল। ধরতে গেলে ওই যে মানুষ বলে না বগলের নিচে ফোড়া, ওরকম একটা অংশ। আমাদের দেশে মেঘ জমলে তাদের দেশে মেঘ জমে, তাদের বৃষ্টি আসলে আমাদের বৃষ্টি আসে, তাদের আমাদের অনেক কিছুতে মিল। তবু আমাদের থেকে একটু হলেও ফার্স্ট কিন্তু ভারত সব দিক থেকে। তো ভারতের যারা এই যে রোস্টিং করে তাদের কিন্তু একটা রুলস আছে, তারা মিথ্যা বললে সেই সব ব্লগাররা মামলা করে থাকে, এবং রিসেন্টলিও দুজনের নামে মামলা হয়েছে। ওই যে একটা লোক দুটো বিয়ে করেছে, ধর্মান্তর হয়েছে, এরকম একজনকে যেন তাদের বিরুদ্ধে রিউমার ছড়িয়েছিল, পরবর্তীতে এটা নিয়ে কিন্তু বেশ বড়সড় মামলাই চলছে। তো তাই আমরা কোনো সমাচার মিথ্যাচার এগুলা করব না, এগুলা আসলে করা উচিত নয় যে কোনো মুহূর্তে। যে কোনো যার যেহেতু মামলা করার, মানহানি মামলা করার কিংবা অপবাদ ছড়ানোর একটা জায়গা তথ্য প্রযুক্তিতে আছে, আইনে আছে, বাংলাদেশের আইনে, সেহেতু প্রত্যেকের উচিত যুক্তিযত যে কথাটা সেটাই তুলে ধরা, সেটাই বলা। তো আমরা দেখেছি যে আসিফের সঙ্গে বিয়ের চলা অবস্থায়, অর্থাৎ এই যে ক্ষীর খাওয়া, গায়ে হলুদ, তারপর সাজতে যাওয়া, টাকা তুলতে যাওয়া, এগুলো কিন্তু আমরা যারা পিছনে দেখবেন তানজিলার বিয়ের অনুষ্ঠান, সেখানে দেখবেন যে সকালবেলা আসিফের মত বাইকে যাচ্ছে, সবাই হাই হাই বলছে, টাকা তুলতে যাচ্ছি বলছে, আরেকবার পার্লারে গেল বলছে এই যে আসিফ নিয়ে যাচ্ছে। আসলে এই দেখার পরও কিছু অপবাদ মেনে নেওয়া যায় না। সব কমেন্টে যে সত্য কিংবা সবাই যে সত্য কথা বলে, এটা যাচাইয়ের প্রমাণ, মানে যাচাইয়ের একটা ব্যাপার থাকে। তো আমি এখানে কারোর কথাই বলছি না, আমার কাছে কিছু কমেন্টস এসেছিল, তার ভিত্তিতে আমি বলেছি। যে আপুকে বলছি অলরেডি সে আপু বুঝতে পেরেছেন, কারণ এখানে কমেন্টসেই লেখা আছে, আমার এখানেই কমেন্টসে লেখা আছে। আপু আমার কাছে জানতে চেয়েছিল গতকাল না আরও দুদিন আগে, আপু যার জন্য আমি উত্তরটা আজ দিলাম, যে যদিও আমি তাকে কমেন্টসে বলেছি, আজ ওপেনলি বললাম। শুধু তাই নয়, আরেকটা আপু কমেন্টস করেছেন যে তানের ব্যাপারটা নিয়ে, আর হলো সাইফুল না শরীফুলের মেয়ের ব্যাপারটা। আসলে বয়সের ব্যাপারটা একটা ব্যাপার না, এই যে শরীফুলের মেয়ে কিন্তু এই তানির থেকে বেশ বড়। আমি যতটা জানি, আমার সঙ্গে তো আমি তো বললাম যে আমি এমন একটা সেক্টরে আছি যে সেক্টরে সব ধরনের সব এলাকার লোকজনের সঙ্গে যোগাযোগ আমি অনায়াসেই করতে পারি। তো আমি কিন্তু চ্যালেঞ্জ নিয়েছিলাম যে এই তিশা বেশি দিন এলাকায় এই কিশোর কিশোরীদের নিয়ে যে রং ঢং করছে, এটা আমি বন্ধ করব। এটা যেভাবে হোক বন্ধ করব। যারা আমার পিছনের ভিডিও দেখেছেন তারা কিন্তু জানেন আমি বলেছিলাম আমার প্রজেক্টের কাজ চলছে, আরও জোরদার হবে। যদিও দেশের পরিস্থিতি একটু ঘোলাটে, দেশের পরিস্থিতি শান্ত হলেই আমরা প্রজেক্টে হাত দিব। ওখানে আমরা ইউটিউবাররা কিভাবে আমরা কিন্তু বাংলাদেশের যত ইউটিউবার আছে কেউ কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত নয়, 4 কি 5 জন প্রশিক্ষণ প্রাপ্ত আছে, তার মধ্যে ইমরান নামে একটা ছেলে আছে প্রশিক্ষণ প্রাপ্ত। তো এরকম প্রশিক্ষণ প্রাপ্ত কিছু ইউটিউবার আছে, তারা জানে কোন রুলসে কিভাবে করতে হয়, বাকিরা কিন্তু জানে না। আমরা এই জ্ঞানটা তাদেরকে দিতে চাই। তারা ওই যত্রতত্ত্বভাবে একটা চ্যানেল খুলে বসে থাকে, তারা কখনো মানে কিভাবে কি দেশের জন্য কাজ করতে হয়, সাংস্কৃতিকের মধ্যে থেকে কাজ করতে হয়, প্রত্যেকের একটা নিয়ম আছে দেশে, সেই নিয়মের মধ্যে রেখে ইউটিউব করতে হয়, এসব আমরা আসলে সচেতন না। সেই সচেতনতা প্রত্যেক ইউটিউবারকে নিয়েই আমরা বসবো এক এক করে। এরকম একটা প্রজেক্ট খুব শীঘ্রই চালু হবে তথ্য প্রযুক্তি থেকে। আমার ইচ্ছা আছে আমি সেটা চালু করব। তো যার জন্য আমার এই কথা বলা, যার জন্য আমার ভিউয়ার্সদেরকেও সচেতন করা দরকার। তো বন্ধুরা, যেটা বলতে চাচ্ছিলাম যে শরীফুলের মেয়েকে নিয়েও রিউমার ছড়ানো হচ্ছে। একটা মেয়ে 9-এ পড়ে, কি হ্যাঁ 9-এই পড়ে যতটুকু আমি জানি। তো সেই 8-9-এ পড়া একটা মেয়ে, তার কিন্তু ভবিষ্যৎ পড়ে আছে, তাকে নিয়ে বাজে কথা বলা, যেটা একেবারে কিছুই হয়নি। আপনি দেখবেন শরীফুল মূলত ঢাকা থেকে যখন আসছিল নিশিকে পৌঁছে দিয়ে এই বাপ্পিকে নিয়ে, তখন ওদের মধ্যে কিছু সমস্যা দেখা দিয়েছিল, কিছু গাড়িতে কিছু সমস্যা, একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, এই সব কিছু মিলে শরীফুলের সঙ্গে এই বাপ্পির
মানে গাড়িটা তখনই ক্যান্সেল হয়ে যায় এবং শরীফুল বলে দেয় যে সে কাজ করবে না। আর যেটা কিন্তু আমরা ইতির ভিডিওর মাধ্যমে আমরা জেনেছি ব্যাপারটা। আর শরীফুলের মেয়েটা যে ভিডিও করতো, ইতির মেয়ে শরীফুলের মেয়ে তো এক কথা, পাপিয়ার হাজবেন্ড ভীষণ একটা, আমি কিন্তু বরাবরই ওদেরকে বলতাম যে এরা কিন্তু বাপ্পির লাঠিয়াল, সেই লাঠিয়াল যদি না থাকে বাপ্পি কিন্তু কোণঠাসা হয়ে যাবে ওই গ্রামে, ওই এলাকাতে। আমি কিন্তু আমার বিগত ভিডিওগুলোতে বলেছি, আপনারা কিন্তু দেখে আসতে পারেন না, সেটাই কিন্তু ঘটেছে। লাঠিয়ালদেরকে অবশেষে বোঝানো হয়েছে তোমার ছেলে মেয়েরা যেগুলা করছে সেগুলা থেকে বেরিয়ে আসো, নইলে তোমার মেয়ের ভবিষ্যৎ অন্ধকার, তোমাদের মেয়েদের ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। বাবা মাকে যখন এ ধরনের কথা বোঝানো হলো, ঠিক তারা তখন তাদের ছেলে মেয়েকে নিয়ে সরে পড়লো। আপনারা দেখবেন যে ইতির মেয়ে, সেই ছায়া না কি যেন নাম, সেই মেয়ে কিন্তু ভিডিও করতে মাঝে মাঝে তিশার বাড়ি যেত, কিন্তু ইতি যেত না। ইতির বর তো তার আগেই হুমকি দিয়ে দিয়েছে যে তোমাকে যদি ওখানে দেখি, ইতি বিভিন্নভাবে বলতো যে আমার হলো অসুস্থ, তা ওর বাবার কি যেন হয়েছে, আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে না, বাবার বলছে গ্রামের বাড়ি নিয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু অনেক কথাই ইতি আকার ইঙ্গিতে বোঝাতে চেয়েছে। আর ছায়াকে ওই যে কামান হয় না ছেলের, হলো তানজিলার ছেলে, সেই কামানে কিন্তু এই ইতির মেয়ে যে ভিডিও করেছে, তারপরে মেয়েকে আরও দু একবার দেখা গেলেও তারপরে টোটালি দেখা যায়নি। আর দেখা গিয়েছে আসিফের বিয়েতে কথা টথা বলেছে, এবং আসিফের বিয়েতে যদি তেমনই হতো, এই যে ছায়া তো ওখানে ছিল, এই ছায়া থাকবে না কেন, তার ফুফাতো ভাইয়ের বিয়ে, আসিফ তার একেবারে নিজের ফুপুর ছেলে, সেখানে কিন্তু তান রাত 12টা-1টা পর্যন্ত ছিল, যেটা আমরা দেখেছি যে এই তিশা আনতে গিয়েছে তানকে, ছেলে 12টা পর্যন্ত ওই বাড়িতে আছে, তারপরেও বলছে যে আরও কিছুক্ষণ থাকি। সেরকম হলে নিশ্চয়ই এই তানকে ওখানে আসতে দিত না কিংবা থাকতে দিত না। তো এই ব্যাপারগুলো যখন চোখের সামনে আসে না, তখন মনে হয় যে যেসব ভিউয়ার্সরা এ ধরনের কথা লেখে তাদের আসলে উদ্দেশ্য কোথায়, কুটকাচারি করা। তারা হিংসায়িত হয়ে অনেক সময় পাড়ার লোকজন দেখবেন রিউমার ছড়ায়, ভুল তথ্য দেয়, ভুল কথা বলে। আমরা এদিকে না যাই। আমাকে কমেন্টস করলে, আমাকে করেছে অলরেডি দুজন, আমি তাদেরকে পাত্তা দেয়নি, উল্টা বলেছি যে কুটনামি করতে আমার কাছে আসবে না। প্রুফ কি, তুমি প্রুফ দাও, আমি সরেজমিনে কথা বলবো। আমার ও গ্রামে একে সঙ্গে কথা হয়, তখন তারা নিজেরাই সেটা ডিলিট করে পালিয়ে গিয়েছে। তো বুঝতেই হবে যে তাদের মধ্যে উদ্দেশ্যটা অতটা ভালো নয়। তাই এমন কোনো কথা বলবো না যেটা একটা মেয়ের ভবিষ্যৎ টানাটানি হতে পারে। তার বাবা কিংবা ইতি কিংবা মানে কোনো পক্ষ আইনি পদক্ষেপ নেয়, এবং আমাদেরকে, আমরা যারা কথা বলি তাদেরকে এরকম বিভ্রান্তির মধ্যে ফেলে কিছু কমেন্টস, যেগুলো আমাদের এড়িয়ে চলা উচিত। তো যাক, যেটা আবার যতটুকু বলা দরকার ছিল, যতটা করার দরকার ছিল ততটা করেছে। আরেকজন বলেছে আমাকে নাকি কোন ইউটিউবার নাকি বলেছে হাতেম তাই। আমি তো বাহাবাতে, আমি তো নিজেকে গর্ববোধ করি, আমাকে হাতেম তাই বলেছে। আমি তো হাতেম তাই, সে জানে তাই সে বলেছে, না হলে সে কিভাবে বুঝলো আমি হাতেম তাই? আমি তো এখানে ইনকাম করতে আসিনি। সচেতনতা, দেশের জন্য কাজ করা, দেশের জনগণের জন্য কাজ করা, যে আত্মতৃপ্তি, যে প্রতিজ্ঞা আমরা করেছি, সে প্রতিজ্ঞার জায়গায় যদি সে থাকতো, সে জায়গায় যদি সে পৌঁছাতে পারতো, তাহলেই বুঝতে পারতো যে এই জায়গায় আত্মতৃপ্তিটা কোথায়। এখনও কেন আমরা 71-এর মুক্তিযোদ্ধাদের সেলুট করি, কারণ তাদের জন্যই কিন্তু আমরা আজ এই প্ল্যাটফর্ম, এই দেশের মানচিত্র আনতে পেরেছি। ঠিক তেমনিভাবেই দেশের জন্য যারা কাজ করে তাদের একটা আলাদা গর্ব থাকে। অনেক কথা বলে ফেললাম, তাই তো বন্ধুরা? তো চলুন যাওয়া যাক এবার আসল কথাতে। তিশা তার বোন সাথীকে নিয়ে তার ছোট কন্যা তাবিয়াকে আনতে গিয়েছে নাকি গতদিন যে রেস্টুরেন্টে খেয়েছে, চাইনিজে দোল খেতে খেতে সাকিবের কাছে তাবিয়া একটা ধমকও খেয়েছে, সেই জায়গাটায় যাওয়ার জন্য তার আকুপাকু করছিল। সে তাই কি করেছে জানেন? সে ওই যে আসার সময় তো ওই যে লোকে বলে না, নিত্য আসলে ঝাঁটার বাড়ি, তো এখন তো এতটাই আসে এই বিআই বাপ্পি, এখন সে মূল্যায়নও পায় না। এখন সে কখনো লাল চা, কখনো বিস্কিট, কখনো ওই নুডলস রান্না করে দিচ্ছে, তার আনা মিষ্টি সামনে দিয়ে বিদায় করে দিচ্ছে। তাও ভালো যে বাড়িতে তান আছে, তার জন্য কিন্তু বাটিতে নুডলস দিয়েছে, যেটা আমরা কখনো দেখিনি যে এই মেয়ের বাড়ি থেকে, অর্থাৎ তিশা দিয়ে পাঠিয়েছে যে বাড়িতে বিয়ে আছে তাকে দিয়েন, বাড়িতে অমুকে আছে তাকে দিয়েন, এরকম বাটি ভরে দেয়। এই মহিলা জার্নি করে বাচ্চা নিয়ে এসে আমরা দেখেছি দুপুরের জন্য রান্না করতে বসে, কিন্তু এই তিশা তখনও শেখেনি কিভাবে বাটি ভরে দিতে হয়, যেটা কিন্তু সাকিবের বাড়ি থেকে দেয়। আর সাকিবের বাড়ি থেকে দেওয়ার কারণ হলো তার মেয়ে ইনকাম করছে, সেই ইনকামের বাজার করছে, তাই হয়তো বা
অধিকার মনে করে এটা তিশা, যে এখানে আমারও প্রাপ্য আছে, আমার মেয়ে এখানে ইনকাম করছে তাই দেয়, তার ছেলের ইনকাম তো আর খাচ্ছে না, কিংবা তাদের ইনকাম খাচ্ছে না, এটা মনে করে হয়তো বা তিশার রিটার্ন বাটি ভরে দেয় না। তো দেখলাম, আমি যেটা বলতে চাচ্ছি যে তিশা এসে নাতিকে কোলে নিল, অর্থাৎ তানজিলার ছেলেকে। তখন তানজিলার ছেলে ছোট মানুষ ইস্যু করে দিয়েছে। ইস্যু করে দিলে তিশা তানজিলা বললো যে দেখছো নানুকে ভিজাই দিয়েছে, প্যান্ট চেঞ্জ করো। কিন্তু অবাক হলাম কোথায় জানেন, সেই ইস্যু করা ড্রেস পরে সে চলে গিয়েছে রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে গিয়েছে, তানজিলার শোরুমে গিয়েছে। তানজিলার শোরুমে কখনোই দেখি না কোনো কাস্টমার, এখন কিন্তু বেশ কেনাকাটা হচ্ছে, সামনে পূজা, কিন্তু তানজিলার শোরুমে কখনো একটা ছিটে ফোটা কাস্টমারও দেখা যায় না। এটা আমার কাছে খুব অবাক লাগে। নিত্য আমরা দেখি, নিত্য না থাকুক মাঝে মাঝে তো একটা কাস্টমার দেখবো, কোথায় সে কাস্টমার? শুধুই কি অনলাইনের কাটতি দিয়েই চলছে, অনলাইনের সেল দিয়েই চলছে? বাস্তবে এদের কেনাকাটা কিংবা কাস্টমার মানে আসা মনে হয় না আসে কেউ। ওই আর কি বলে, যতই সাজাক না কেন, যতই এই তাঞ্জু ফ্যাশন গোড়ার ডিম, এই যে আমাদের ফোন নাম্বার, আমাদের মোবাইল নাম্বার, কত রকম কি করছে, কোনো কিছুতে কাজ হচ্ছে না। কাস্টমারের ছিটে ফোটাও তার দোকানে দেখা যায় না। তো যার জন্য ওই ভিতরে বসে যে খাওয়া দাওয়া করে, হাসি ঠাট্টা করে, ভিডিও করে, রং ঢং করে চলে আসে। কাস্টমার যা ওই তিশা যে কিছু জামা কাপড় দেখে দু একটা কেনে, দু একটা গিফট আনে, তার মেয়ের দোকান বলে কথা, পছন্দ হলে দেয়, কখনো টাকা দেয় না, কি দেয় না দেয় তারাই জানে। তো এই হলো এদের কাণ্ড। তো দেখলাম যে ওই যে টিউমার চাচি রান্না করছে। টিউমার চাচির কিন্তু খুব ইচ্ছা বাপ্পির সঙ্গে ডলাডলি করবে, আর কি ফাজলাবি সব করবে, কিন্তু পেরে উঠছে না। কোথায় জানেন, তার ছেলে বোধহয় টাইপ দিয়েছে। ওই যে ছেলেটাকে, ছেলেটা তো এখন বড় হয়েছে, সমাজে মিশে, কলেজের লোকজন আছে, তারা ভিডিও দেখে, তারা বলে তোর মা বুড়া বেটি এরকম পুরুষদের সঙ্গে এরকম করে কেন, ইত্যাদি ইত্যাদি বোধহয় বলেছে। আর তার যে জামাইটা একটু বুড়া টাইপের হলেও জামাইটার ভাব গাম্ভীর্যতা আছে। সে খুব কম দেখা যায় ভিডিওতে, কম আসে, আসলেও 2-4 মিনিট কথা বলে। এই জন্য বোধহয় লোকটাকে তার পছন্দ না, কারণ সে আবার দাবি করে আমি তো সাকিবের মার সম্পর্কে বড়, বয়সে ছোট। তো মনে করে যে সাকিবের মার ছোট হয়ে আমি বইরা বেটার তার ভাসুরের বউ হয়েছি, আমার তো দরকার ছিল এই যে বাপ্পির মতো জামাই, বাপ্পির বয়সী জামাইয়ের সঙ্গে আমার মেলে। তাই সে দেখলেই বাপ্পিকে স্থির থাকতে পারে না, বিয়া এদিকে আসেন তাই বলে রান্নাঘরে ডেকে নিয়ে যায়, কি রাখছে না না রান্না করে সেগুলো আবার দেখায়, একটু কুটকুট করে কথা বলে। আর বাপ্পি তো এগুলাই পছন্দ করে, আমরা সবাই জানি সেটা। তো অপেক্ষা করি সাথী এবং বাপ্পির শেষ পরিণতি দেখার। আপু যে বলেছিল চুরি করা, দেখি কে কাকে সাথে কি চুরি করতে পারে। আর ওদিকে তো মিমের কথা কি, তার আগে ছোট্ট করে একটা কথা বলে নি, যে আপনারা দেখবেন যে শাহিনের বউ শারমিন, যারা চাপা শুটকি বলতেন, ইনসার্ট করে অনেক রকম কথা বলতেন, বাতাসা, আমি নিজেও বলতাম বাতাসা কাঠি, পাতা কাঠি, এটা ওটা অনেক কিছু বলতাম। সে কিন্তু মোটা হচ্ছে, এবং মোটা হওয়ার পর সে কিন্তু সবাইকে ছাড়িয়ে গিয়েছে বলতে মিম, তারপর ওই খুকি, এই তানজিলা, আমার মনে হয় ওদের ঘরে যে কজন মহিলা আছে তাদের সবার চাইতে এই শারমিনকে এখন একটু সাজুগুজু করলে অনেক বেশি সুন্দর লাগে, অনেকের চাইতে, ওদের সবার চাইতে বেশ সুন্দর লাগে। আর ওদিকে শাহিনকে তো এখন নিত্য ভিডিওতে দেখা যায়, খুকির ভিডিওতে, আবার মিমের ভিডিওতে বেশি দেখা যায়। যেহেতু মিম ওপেন করে দিয়েছে তাই খুকিও একটু রাখে। খুকি তো খুব চালাক, ভাসুরকে দেখাতে চায় না, কারণ সবাই ভাসুরকে তার ক্রাশ এটা ওটা বলে, তাই সে ভাসুরকে লুকিয়ে রাখে। তো ভাসুর কিন্তু সবসময় তার বাসায় খায়, ফ্রি খায়। ভাসুর যখন ইচ্ছা তখন এসে পাত পেতে এই বাসায় খাচ্ছে, যেহেতু তার বাবা মা ওখানে থাকে। তো আর খুকি খাওয়াতে পছন্দ করে। তো খুকির বাসায় দেখলাম যে যারা বলেন যে খুকি অনেক কিছু করে, কেন করে জানেন? খুকির শ্বশুর দেখেছেন কতগুলা মাছ নিয়ে এসছে ওখানে, কম করে হলেও এই বাজারে বর্তমানে ইলিশ ছোট হোক বড় হোক, অতগুলা ইলিশ কম করে হলেও 3 থেকে 4 হাজার টাকার, যদিও ছোট কিন্তু 3 থেকে 4 হাজার টাকার ইলিশ কিন্তু ওই মানে ব্যবসায়ী নিয়ে এসছে, যে মাথায় ফ্রি করে সবজি আওলা আদম ব্যাপারী, সে কিন্তু কিনে নিয়ে আসছে। আর এগুলা খাবে কি কুকির ছেলে পেলে, যদিও সাথে থাকবে মিম বাবু, তারা আর কদিন, একদিন কি দুদিন, কিন্তু খাবে কে? খাবে তো খুকি। এই জন্য কিন্তু মানে তারপরে তো দেখেছেন মিমও বাজার করেছে, এবং যে আসে সেই বাজার করে। ওই যে মরিয়াম কিংবা ওই বন্যহাতি সাবিনা, তারপর ওদের সর্দারনি তিশা, যেই আসুক ওখানে বাজার করে। এবং
এবং ভালো মন্দ তখন মন ভরে খায় এই খুকি। একদিক থেকে খুকি গাধার মতো খাটে আর ছেলে পেলে সবাইকে নিয়ে ফ্রি স্টাইলে খায়, যেটা ওই শাহিনের বউ শারমিন করে না। শারমিন ওই যে এক গামলা মাছ হয়েছে, শারমিন কি খেতে আসবে? খাবে তো খুকি, কপচি ডুবিয়ে খাবে। তা কাজ খুকি করবে না, করবে শারমিন। আর শারমিনের হাজবেন্ডকে বললো শারমিন নিতে, শারমিনের হাজবেন্ড বললো যে না 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 আমি কি করবো, আমার সংসার আছে। মানে বুইরা বেটা চুল সাদা হয়ে গেছে, মেহেদি দেয়, মনে হয় খুকি বেটে টেটে মেহেদি দেয়, খুকির হাত যেহেতু মেহেদিতে রাঙানো। তো সেই বেটা বলে তার সংসার নিয়ে। এই তাহলে তোর ওই দুইটা ডিম ফুটিয়ে তুই রেখেছিস অকানমা ঢেকে, তোর অকানমার জন্য, তোর ব্যর্থতার জন্য তোর বউ তোকে ছেড়ে এদিক ওদিক থাকছে। কারণ তুই থাকলে মানসিক টর্চার করিস, বাচ্চা দুটো রাখিস না, দুটো বাচ্চা নিয়ে ওই মেয়ে কি করে সংসার করবে? তাই সে বাধ্য হয়েছে আলাদা থাকতে। কারণ মানসিক শান্তি একটা বড় শান্তি, মানসিক শান্তি এই শারমিন আলাদা বাসায় এসে পাচ্ছে বিদায় তার স্বাস্থ্য ফিরে গিয়েছে। আমি মনে করি তার স্বাস্থ্য এভাবেই ফেরত আসছে। জানি না সে আজকাল মোটা হওয়ার ওষুধ বের হয়েছে সেগুলো খাচ্ছে কিনা, খেলে বলবো যে আরো বিপদে পড়বে ভবিষ্যতে। তো জানি না যদি প্রকৃতিগতভাবে কিংবা মেয়েদের অনেক সময় হরমোন চেঞ্জ হয় বাচ্চা হওয়ার পর, বিয়ে হওয়ার পর, সেরকম কিছু ঘটলে কিন্তু শারমিন ঠিকঠাক আছে। আর শারমিনকে বেশ ভালো লাগছে, আমি বলবো খুকি এবং ওদের পরিবারের সবার চাইতে ভালো লাগছে। তো আর মিম মিম তো কাজের ফাঁকি দেওয়ার জন্য না টাকা চাওয়ার জন্য ওই ঢাকায় গেল, ফুপু বাড়ি যেয়ে ঘর দেখতে গেল, আবার বান্ধবীর বাসায় যেয়ে টাকা চাচ্ছে। ঠিক বুঝলাম না তাহলে তোমরা যে এত রং ঢং করো হাওয়ার উপর, তোমাদের টাকা পয়সা নেই, তোমরা রং ঢং করছো, তোমরা খাবার খাও ভালো, তোমরা শপিং করো, তোমরা কত কিছু করো, আবার ঢাকায় গেলা, ঢাকায় কি তবে এই টাকা চাইতেই গিয়েছিলে যে দেখি ভাইয়ের কাছে কিছু টাকা পাই কিনা, গার্মেন্টস দিয়েছে, শারমিনের কাছে কিছু পাই কিনা, শাশুড়ি চাকরি করে সেখানে কিছু পাই কিনা, যদিও তোমার শাশুড়ির অনেক দেনা আছে, তার রিটায়ার্ড করবে তোমার শাশুড়ি, রিটায়ার্ড করার পরও যে খুব একটা টাকা পয়সা পাবে তা না, কারণ অলরেডি সে ওই রিটায়ার্ডের টাকার উপর লোন তুলেছে। তোমার এই বাবুর বাবার যখন চিকিৎসা চলে তখন কিন্তু কয়েক লাখ টাকা সে তুলেছে, এবং শারমিনের বিয়ের সময় সে 1.5-2 লাখ টাকা তুলেছে ওই পেনশনের টাকার উপর। তাহলে সেই মহিলা এমনিতেই তো তার পোস্ট খুব ভালো না, একেবারেই নিম্নমানের, সেই পোস্টে কয় টাকা আর পাবে? বড় জোর এখন হিসাব করলে 2-2.5 লাখ টাকা পাই কিনা। তো সেখানে কি তবে টাকা চাইতে গিয়েছিল মিম? হতে পারে, হতে পারে যে মিম তো ইঙ্গিত দিয়েছিল আমাদের তা খায় না পরে না, সে ইনকাম করে, সে টাকা দেয় বড় ভাইকে। বড় ভাইকে দেবে না, বড় ভাই তো অসুস্থ। তোমার যদিও তোমার হাজবেন্ড অসুস্থ, তোমার হাজবেন্ড বাবু অসুস্থ হলো মানসিক দিক থেকে, বাবু হলো প্রতিবন্ধী। প্রতিবন্ধী না হলে বাবু ওই দাঁত সারাক্ষণ বের করে কোথায় ডান্ডাকুলি, কোথায় কুতকুত খেলা, কোথায় বইয়ের নেই টাকা, সে 4 লাখ টাকা দিয়ে একটা বাইক ফুটিয়েছে। এগুলো তোমরা করতে চাও কেন? তোমার টাকা এদিক ওদিক ধার নিতে হবে কেন? তোমার বরের যে বাইকটা আছে ওটা সেল করলেই তো 3.5 লাখ টাকা বের হয়। তো ওইসব বের করে তারপর তুমি ঘর তুলবে, তাও তো আবার শুনলাম টিনের ঘর। যতই মানুষ বলুক, কমেন্টসে অনেকেই বলছে যে এরকম 10 লাখ টাকা দিয়ে না করে একটা দালান করা ভালো, ফ্ল্যাট করা ভালো, আমিও বলেছি। তো তোমাদের রুচি তো আসলে কি বলবো, তোমাদের রুচি তো সীমাবদ্ধতা, ওই টিনের ঘর, কাঠের ঘর। তো বলবো যে মানুষের কাছে ধার না করে তুমি যে গয়নাগাটি যা কিছু আছে আর ওই বাবুর বাইকটা সেল করো, আর কিছু লোন নাও, মানুষের কাছ থেকে ধার নিও না, মানুষের কাছ থেকে হাত পেতো না, মানুষের কাছে হাত পাতার চাইতে নিজে স্বাবলম্বী হও, নিজে হাতানি দাও। নিজের ভাই বোন নেই? তোমার বোন তিশা নাকি সবসময় তোমার পাশে থাকে, তো তিশার 8-10 লাখ টাকা তো কোনো ব্যাপার না, দিক। সেখানে সাদিয়ার কাছে কেন গিয়েছো? বা আর এখানে সাবিনার কথা তো বাদ দিলাম, যদিও সাবিনার কাছেও চাইতে পারো, কারণ সাবিনার বরের ইনকাম আছে, সে সাবিনা বলেছে, আর সাবিনার ইনকাম নাকি তার বর হাত দেয় না, তো সাবিনার ইনকাম কোথায় গিয়েছে? সাবিনা দিক, তিশা দিক, সাদিয়ার কাছে কেন যাও তুমি চাইতে? ছি 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 মিম, অবশেষে তোমার বান্ধবী যাকে একটা পুতুল দিয়ে জন্মদিন খেয়ে আসছো, যেই জন্মদিনের উপহার নিয়ে তোমাকে ইচ্ছা মতো ধরল, তোমাকে যা তা বললো, তোমার উপর রাগ দেখালো, এবং তুমি টাকা চাইতে গিয়েছো, ওখানেও দেখলাম যে তোমার সাথে ভালো করে সাদিয়া কথা বললো না, মনক্ষুণ্ণ